আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। জুলাই থেকে শুরু সমীক্ষা আবাস যোজনা নিয়ে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। প্রায় 2 মাস ধরে দিল্লির মসনদ দখলে লড়াই চলার পর সম্প্রতি তাতে ইতি পড়েছে। আর তারপরেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হয়ে গিয়েছে নবান্ন। কেন্দ্র টাকা আটকে রেখেছে এই অভিযোগ তুলে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরকার হলে রাজ্য সরকার নিজের তহবিল থেকে ঘর তৈরির টাকা দেবে। এবার এই নিয়ে সামনে এলো বড় আপডেট। আগেই জানানো হয়েছিল আবাস যোজনায় বাংলার 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তবে গত কয়েক মাসে আরও বহু মানুষ আবেদন করেছেন। সেই কারণে ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে শুরু করা হবে সমীক্ষার কাজ। জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের কাছে যত আবেদন জমা পড়েছে এর মধ্যে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করা হবে। গত কয়েক মাসে আবাস যোজনায় আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক বলেন, বহু গরিব মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিজেদের ঘর বাড়ি হারিয়েছেন। সেই কারণে তারাও আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছেন। সেই সঙ্গে আবার অনেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইনের মাধ্যমেও অ্যাপ্লাই করেছেন। জানা যাচ্ছে এসব বিষয়গুলিকে একসঙ্গে করেই সমীক্ষার কাজ শুরু হবে। কোনো প্রকৃত আশ্রয়হীন যাতে বঞ্চিত না হন এবং অসৎ কোনো ব্যক্তি যাতে সুযোগ না পান সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই সমীক্ষার কাজে ব্লকের বিডিও থেকে মহকুমা শাসক সবাইকে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য নিচুতলায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের একজন আধিকারিক বলেন, এর আগে কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং। আবাস থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা এসব নিয়ে তার সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছিল। আশা করা হয়েছিল নতুন সরকার তৈরি হওয়ার পর নতুন মন্ত্রী এলে সেই পরিস্থিতি হবে না। তবে মোদী সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে আলাদা করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং গ্রামোন্নয়ন দপ্তর এসেছে এনডিএ শরিক জেডিইউয়ের লল্লন সিংয়ের কাছে। বিজেপির ভেতর শিবরাজ নরমপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও রাজ্যের দাবি দেওয়া মেনে কতখানি টাকা বরাদ্দ করবেন তা নিয়ে নবান্নের আধিকারিকদের একাংশের সংশয় রয়েছে। সেই কারণে আবার যোজনা নিয়ে রাজ্য সরকার একলা চলো নীতি অনুসরণ করছে বলে খবর। আর নয় অতি শুভেন্দু নির্ভরতা, বঙ্গ বিজেপিতে পরিবর্তনের হাওয়া। দেশের মানুষ ভোট দিয়ে কেড়ে নিয়েছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা। স্লোগান ছিল আপকি বার 400 বার। জনগণ সেই দৌড় থামিয়ে দিয়েছে 240-এই। পদ্মের আসন কমেছে বঙ্গেও, আর তার জেরে এবার বঙ্গ বিজেপিতেও পরিবর্তনের হাওয়া ঘুরতে শুরু করে দিয়েছে। যে বঙ্গ বিজেপিতে কোণঠাসা গুরুত্বহীন হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ, তিনি এখন আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। আবার যে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির মুখ হয়ে উঠেছিলেন সেই শুভেন্দু নির্ভরতা কাটিয়ে এবার সাবালক হতে চাইছে বঙ্গ বিজেপি শিবির। কেননা এইসব পরিবর্তন এমনি হচ্ছে না, হচ্ছে শাহী নির্দেশে। সূত্রের দাবি, খোদ অমিত শাহ আগে যেভাবে শুভেন্দুকে কথায় কথায় গুরুত্ব দিতেন এখন আর সেটা হচ্ছে না। এবার তিনি বোধহয় নতুন কিছু ভাবতে বাধ্য হচ্ছেন। শাহী দরবারে কদর কমছে শুভেন্দুর। বঙ্গ বিজেপিকেও শুভেন্দু নির্ভরতা কমাতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে বাংলার পদ্ম শিবির সূত্রে জানা গিয়েছে। সেই শাহী নির্দেশ মেনেই শনিবার রাতে বঙ্গ বিজেপির বৈঠক বসেছিল খাস কলকাতায়। আর সেই বৈঠকে ছিলেন না শুভেন্দু, তিনি তখন কোচবিহারে, সেটাও আবার নাকি শাহী নির্দেশেই। আর শুভেন্দুকে ছাড়াই বঙ্গ বিজেপির সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, যা বলে দিচ্ছে বাংলার পদ্ম শিবিরের অন্দরে পরিবর্তনের হাওয়া ঘুরছে পূর্ণ স্রোতে। জানা গিয়েছে শনিবারের বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, আশা লাকড়া, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দলের 5 রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপক বর্মন। রাজ্য থেকে নির্বাচিত হওয়া সুবাদে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর, ছিলেন দিলীপ ঘোষও। সেই বৈঠক থেকেই আসন্ন 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য 12 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে সম্ভাব্য প্রার্থী হিসাবে। সেই 12 জনের নামের তালিকা যাচ্ছে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেখান থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচিত হবে। তবে সূত্রের দাবি ওই 12 জনের মধ্যে একজনও নাকি শুভেন্দু ঘনিষ্ঠ নয়। লোকসভা নির্বাচনে কিন্তু অভিযোগ উঠেছে যে বাংলায় অধিকাংশ প্রার্থীর নাম ও কে কোন আসনে লড়বেন তা ঠিক হয়েছিল শুভেন্দুর ইশারায়। সেই সিদ্ধান্ত মেনেই হয়েছিল শাহী পদক্ষেপ। এবার উল্টো হাওয়া। অনেকেরই দাবি বঙ্গ বিজেপিতে শুভেন্দুর আগমন দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে।
আদি নেতা কর্মীরা বসে গিয়েছেন, তাদের সবার কার্যত একযোগে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধেই। সেই ক্ষোভের রেশ পড়ছে লোকসভা নির্বাচনে, আর তাই খোদ অমিত শাহ নাকি শুভেন্দুকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে বাধ্য হচ্ছেন। যে শনিবারে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, সেই দিনই শুভেন্দুকে শাহী নির্দেশে চলে যেতে হয়েছে কোচবিহারে। দলের রাজ্য নেতৃত্বের কোর কমিটির বৈঠকের ধারে কাছেও থাকতে দেওয়া হচ্ছে না তাকে। আগামী দিনে এই প্রবণতা বজায় থাকলে এটা ধরে নিতেই হবে বঙ্গ বিজেপিতে শুভেন্দু জমানায় ইতি পড়ে যাচ্ছে। দিল্লি থেকে ফিরেই ভোলবদল দিলীপের, হঠাৎ বদলে গেলেন বিজেপি নেতা। তাহলে কি ঝাঁঝালো আক্রমণ করে বহুবার শিরোনামে উঠে এসেছে দিলীপ ঘোষ। চাচাছলা মন্তব্য করে বিরোধীদের তুলোধনা করতে একেবারে সিদ্ধহস্ত তিনি। ভোটের পরেও সুর চড়াতে দেখা গিয়েছিল তাকে। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিজেপি নেতা। সেই দিলীপ ঘোষ মিডিয়ার সামনে একেবারে চুপ। আচমকা কি হলো মেদিনীপুরের সদ্য প্রাক্তন সাংসদের? রবিবার নির্বাচন পরবর্তী হিংসায় ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে বর্ধমানের জেলা কার্যালয়ে হাজির হয়েছিলেন দিলীপ। দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সহ সেখানে দলের একাধিক নেতা হাজির হয়েছিলেন। তবে এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নে মূলত চুপি থাকতে দেখা গিয়েছে দিলীপকে। কুণাল ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তেমন কিছু বলতে চাননি বিজেপির এই হেভিওয়েট নেতা। এমনকি কর্মসূচি সংক্রান্ত প্রশ্নেও বিশেষ কিছু বলেননি দিলীপ। ঘরছাড়াদের সম্বন্ধে শুধু বলেন, দুর্গাপুর হয়ে সবাই যাব দেখা করতে, আর রাজ্য সংগঠনের ক্ষেত্রে নেতারা আছেন। এদিকে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সেই ভূমিকায় কি পুনরায় দেখা যাবে দিলীপকে প্রশ্ন করা হলেও প্রায় নীরবই থেকেছেন তিনি। স্বাভাবিকভাবেই সরব দিলীপকে এমন নীরব দেখে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে দিল্লিতে গিয়েছিলেন, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কি কোনো বার্তা দেওয়া হয়েছে তাকে? সেই কারণেই মুখে কুলুপ দেখা দিয়েছে এই প্রশ্ন। 24-এর লোকসভা নির্বাচন শেষেও চেনা অবতারে দেখা গিয়েছিল দিলীপকে। নানান ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। কেন্দ্র বদল থেকে শুরু করে পরাজয়ের কারণ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাকে। তবে এবার দিল্লি থেকে ফিরেই একেবারে যেন বদলে গিয়েছেন তিনি, তেমন মন্তব্য করতে চাইছেন না। রাজধানী থেকে ফিরেই বিজেপি নেতা বলেছিলেন, আর কিছু বলবো না। এমন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে জিজ্ঞাসা করায় দিলীপ ঘোষ বলেন, আমি কোনো বাইট দেব না। আমার যা বলার জনগণকে বলবো, সংবাদ মাধ্যমকে আমি আর কিছু বলবো না। যা বলার আছে সেটা আমি পাবলিককে বলবো। নন্দীগ্রামে শুভেন্দুর গ্রাম পঞ্চায়েতেই লিড তৃণমূলের, পিছিয়ে বিজেপি। নন্দীগ্রামে কি এবার উলট পুরাণ শুরু হয়ে গেল? প্রশ্ন উঠে গিয়েছে। কেননা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে গ্রাম পঞ্চায়েতের ভোটার, তিনি নিজে সেখানকার বিধায়ক। সেই নন্দীগ্রামে কিনা লোকসভা নির্বাচনে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর পিছিয়ে গিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি নন্দীগ্রামে এবার উলট পুরাণ শুরু হয়ে গেল? কান পাতলে শোনা যাচ্ছে এমনি এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল লিড পায়নি। বিজেপি অনেক ভোটারই নাকি এবার বিজেপিকে ভোট দেননি, আর সেটার নেপথ্যে রয়েছেন খোদ শুভেন্দু। নন্দীগ্রামের আদি বিজেপি নেতাদের দাবি, শুভেন্দুর জমানায় মেঘনাথ পালকে নন্দীগ্রামের দলের মাথা করে দেওয়া হয়েছে। সেটা তাদের অনেকেই মানতে নারাজ। সেই ক্ষোভেই লোকসভা নির্বাচনে বিজেপির অনেকেই নাকি বিজেপি প্রার্থীকে ভোট দেননি। তার জেরেই নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে গিয়েছে বিজেপি, লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই এবার আশঙ্কা ছড়িয়েছে, শুভেন্দু না চাইলেও আগামী দিনে হয়তো মেঘনাথ পালের ডানাছাটা হতে পারে দলের রাজনীতির নির্দেশে। পরিবর্তে তুলে আনা হতে পারে দলের আদি নেতাদের। পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা কেন্দ্র দুটি, তমলুক ও কাঁথি, দুটি কেন্দ্রেই এবার ফুটেছে পদ্ম। এদের মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নন্দীগ্রাম। গত বছরের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা নন্দীগ্রাম 1 নং ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল বিজেপি। তারা পেয়েছিল 9টি আসন, আর তৃণমূল পেয়েছিল 8টি আসন। একই সঙ্গে শুভেন্দু যে বুথের ভোটার, সেই নন্দনায়েকবারে বিজেপি এগিয়েছিল। এবারে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে নন্দনায়েকবার বুথে বিজেপি তাদের লিড ধরে রাখতে পারলেও নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে তারা 214 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূলের থেকে। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে রয়েছেন 13,044 জন ভোটার। দেখা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে সেই নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন 6,311টি ভোট, আর বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছেন 6,097টি ভোট। তবে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিজেপি 8,000 ভোটে লিড পেয়েছে। তবে মূল নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের লিড পাওয়া অস্বস্তিতে ফেলে দিয়েছে শুভেন্দুর পাশাপাশি তার ঘনিষ্ঠ মেঘনাথ পালকেও। উপনির্বাচনে 4টি আসনেই বিজেপি ভালো ফল করবে দাবি সুকান্তর।
4টে বিধানসভা আসনেই বিজেপি ভালো ফল করবে প্রত্যাশা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। লোকসভা নির্বাচনে বিজেপি বহু আসন রাজ্যে হাতছাড়া করেছে, সেই বিষয়ে খুব একটা বক্তব্য রাখতে চাননি সুকান্ত মজুমদার। আগামী মাসে রাজ্যের 4টি কেন্দ্রে উপনির্বাচন, ভালো ফল করবেন তারা, এ কথা বললেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী। লোকসভা নির্বাচনে রাজ্যে কার্যত পর্যদস্ত হয়েছে বঙ্গ বিজেপি। তৃণমূল কংগ্রেস 29টি আসনে জয়ী হয়েছে, মাত্র 12টি আসন গেরুয়া শিবির আটকে গিয়েছে। কিন্তু কোনোভাবেই হতাশ নন সুকান্ত মজুমদার। সামনেই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ে নামছে বিজেপি। স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার ছুটির দিন সকালে মধ্য কলকাতার জোড়াসাঁকোতে এলেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপরে যান কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তৃণমূল কংগ্রেস ও বামেরা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তৃণমূল প্রচারে নেমে পড়েছে, কিন্তু বিজেপি এখনও প্রচার করতে নামেনি, তারা প্রার্থীও দিতে পারেনি এখনও। এদিন সকালে কুণাল ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপিকে খোঁচাও দিয়েছেন। সুকান্ত মজুমদার জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হবে। এবার কি শান্তিপূর্ণ নির্বাচন দেখা যাবে বঙ্গে, সেই প্রশ্ন সুকান্ত মজুমদারকে করা হয়েছিল। বাংলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ কি হয়েছে? তৃণমূল কংগ্রেস শান্তিতে ভোট করতে দেয়? খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সোনার পাথর বাটি। আপনি ভাবছেন এটাই তো অবাক কাণ্ড। কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে তিনি আরও একবার বার্তা দিলেন সুকান্ত মজুমদার। কংগ্রেস আমলের তৈরি শিক্ষানীতিতে ঘুণ মরচে ধরে গিয়েছে। নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে, তাকে ইমপ্লিমেন্ট করার কাজ এখন চলছে, জানালেন সুকান্ত মজুমদার। সেদিন তার সঙ্গে ছিলেন সদ্য লোকসভা ভোটে পরাজিত প্রার্থী তাপস রায়। শুভেন্দু উত্তরবঙ্গে পা রাখতেই কোচবিহারে বিজেপিতে ভাঙন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার আক্রান্তদের কথা শুনতে উত্তরবঙ্গে পা রাখেন, আর সেই দিনই গেরুয়া শিবিরে ভাঙন ধরল। ফের বিজেপিতে বড় ভাঙন। লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন। শনিবার ঢাংডিংগুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার সহ বিজেপির অঞ্চল স্তরের বেশ কিছু সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান পর্ব শেষ হতে প্রধান মাম্পি সরকার জানান, সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। মানুষের জন্য উন্নয়নের কাজ করতে পারবো, তাই তৃণমূল কংগ্রেসের যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। ঢাংডিংগুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার থাকছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার প্রধান মাম্পি সরকারের সঙ্গে বৈঠক করেন নিশীথ প্রামাণিক, কিন্তু তারপরেও গেরুয়া শিবির ছেড়ে মাম্পি সরকার শনিবার দুপুরে যোগদান করেন ঘাসফুল শিবিরে। এদিকে বিজেপির বৈঠকে অনুপস্থিত রইলেন শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পর শনিবার প্রথম বৈঠকে বসেন রাজ্য বিজেপি নেতারা। ভোটের ফলাফল পর্যালোচনা, উপনির্বাচনের প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় বৈঠকে বলে সূত্রের খবর। শনিবার লোকসভার ফলাফলের পর প্রথম বৈঠকে বসেন রাজ্য বিজেপি নেতারা, কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকলেন না শুভেন্দু অধিকারী। তিনি কোচবিহারে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। শনিবার বিকেলে বিজেপির দলীয় অফিসে এসে পৌঁছন সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষরা।